ওকে, লাস্ট ক্লাসে আমরা জৈব যৌগের বেনজিনের আ প্রস্তুতি, বেনজিনের বিক্রিয়া দেখছিলাম। আই মিন অ্যারোমেটিক যৌগের মধ্যে বেনজিন যেটা। তো আজকে আমি উম আ কে আই মিন পেছনের যেসব টপিক বাদ দিয়ে আসছিলাম, যেগুলা বারবার বলতেছিলাম যে পরে পড়াবো, সেই জিনিসগুলা নিয়ে আজকে আলোচনা করব। মেইনলি আরকি এতদিন যে বিক্রিয়াগুলা দেখছি, আমরা 9-10 এ যেমন বিক্রিয়ার প্রকারভেদ পড়ে আসছিলাম। যেমন মানে আরকি রাসায়নিক বিক্রিয়া কয় টাইপের হয়? যেমন সংযোজন, তারপরে বিশ্লেষণ বা বিয়োজন, বিযোজন, তারপরে ছিল হচ্ছে প্রতিস্থাপন, সমানুকরণ, এরকম কয়েকটা টাইপের বিক্রিয়া ছিল যে। তো এখন জৈব যৌগের মধ্যেও এরকম জৈব বিক্রিয়াগুলাও কয়েকটা টাইপের আছে এবং জৈব বিক্রিয়াগুলা একটা বিশেষ মেকানিজম ফলো করে বিক্রিয়াগুলা হয়। মানে আমরা নরমাল যে বিক্রিয়াগুলা দেখে আসছি আগে। ওয়ালাইকুম আসসালাম। যেমন আমরা আয়নিক বিক্রিয়াগুলাতে দেখতাম যে এরকম ইলেকট্রনের আদান-প্রদান হইতো, তারপরে বন্ধন গঠিত হইতো। এরকম ব্যাপার-স্যাপার যে ছিল, জৈব যৌগের বিক্রিয়াগুলা একটু ডিফারেন্ট। ওকে? তো এই জৈব যৌগের বিক্রিয়াগুলা কিভাবে ঘটে এটা বুঝার জন্যই আজকের মেইনলি ওই পড়াগুলাই আজকে পড়াবো আমি। আর এই এই ব্যাপারটা ক্লিয়ার হয়ে গেলে পিছনের বিক্রিয়াগুলাও সহজ লাগবে আর সামনে যত টাইপের বিক্রিয়া থাকবে সবগুলাই বোঝা যাবে। আচ্ছা, তাইলে আমি শুরু করতেছি। তো আজকে হচ্ছে টপিকটার নাম হচ্ছে জৈব বিক্রিয়ার কৌশল। জৈব বিক্রিয়ার কৌশল। ওকে? আই মিন রিঅ্যাকশন মেকানিজম পড়ব। তো জৈব বিক্রিয়ার মধ্যে আমরা মানে একটা জৈব যৌগের মধ্যে নরমালি সমযোজী বন্ধন থাকে। কার্বনের সাথে অন্যান্য পরমাণুর সমযোজী বন্ধনটা থাকে। তো একটা জৈব বিক্রিয়ায় যখন বন্ধন ভাঙবে, তো একটা সমযোজী বন্ধনই ভাঙবে। তো এই বন্ধনটা ২ ভাবে ভাঙতে পারে। তো আমাদের ১ম যে জিনিসটা শুরু হচ্ছে সেটা হচ্ছে বন্ধন ভাঙন। মানে একটা বিক্রিয়ার মধ্যে জৈব যৌগের বিক্রিয়ার মধ্যে যখন ওই বন্ধন ভাঙবে কোন যৌগের অণুর মধ্যে, তখন বন্ধনটা ২ টাইপে ভাঙতে পারে। একটা হচ্ছে সুষমভাবে ভাঙতে পারে, সুষম ভাঙন, বা ইংলিশটা হচ্ছে আ হোমোলাইটিক ফিশন, আরেকটা হচ্ছে বিষম ভাঙন বা হেটারোলাইটিক ফিশন এভাবে বলে। তো এটা অ্যাকচুয়ালি সমযোজী বন্ধন ভাঙনের কথাটা বলতেছি। তো আমি আস্তে আস্তে ব্যাখ্যা করতেছি জিনিসগুলা। যেমন ধর আমরা জানি যে ধর A আর B এর মধ্যে একটা সমযোজী বন্ধন আছে। জৈব যৌগে তো এরকমই সমযোজী বন্ধন থাকবে। তো আমরা জানি সমযোজী বন্ধন কিভাবে হয়? ২ টাই একটা করে ইলেকট্রন শেয়ার করে। তো সুষম ভাঙন যখন হবে, তখন কি হবে? এই বন্ধনের ২ টা ইলেকট্রন একদম এই বন্ধনটা সমান মাঝখান থেকে সমানভাবে ভেঙে যাবে। মানে ও একটা ইলেকট্রন যে ইলেকট্রনটা দিছিল সেটা আবার নিয়ে যাবে। এরকম অবস্থা হবে সুষম ভাঙনের ক্ষেত্রে। আর বিষম ভাঙনের ক্ষেত্রে ধর এই ব্যাপারটাই A আর B, এখানে যে ২ টা ইলেকট্রন আছে, শেয়ার করা ইলেকট্রন, এখানে ২ জন কেউ একজন পুরাটা নিয়ে যাবে, আরেকজন কিছুই পাবে না। ওকে? এরকম একটা অবস্থা হবে। হয়তো B পুরাটাই নিয়ে যাচ্ছে। আই মিন ওর তড়িৎ-ঋণাত্মকতা বেশি, আবার A পাচ্ছে না আরকি। তো এরকম কিছু একটা হবে। তো এটা হচ্ছে সুষম ভাঙন, এটা হচ্ছে বিষম ভাঙন। তাইলে যখন সুষম ভাঙন হয়, তখন যে যৌগগুলো উৎপন্ন মানে যে প্রজাতিগুলো আমরা পাবো, যে স্পিসিসটা আমরা পাবো বা যে অংশগুলা পাবো সেগুলাকে আমরা বলি ফ্রি রেডিকেল বা মুক্তমূলক। তো আমি তাইলে সুষম ভাঙন আর বিষম ভাঙনের সংজ্ঞা লিখলাম না আমি। সংজ্ঞা তোরা বুঝতেই পারতেছিস। আ আমি এখন এই সুষম ভাঙনের ফলে যে জিনিসটা উৎপন্ন হয় সেইটারে লিখতেছি। এটা হচ্ছে ফ্রি রেডিকেল, ফ্রি রেডিকেল বা মুক্তমূলক, অথবা বাংলায়ও ফ্রি রেডিকেল লেখে, একই কথা। মুক্তমূলক। এটা কি জিনিস? এটা হচ্ছে, আমি শর্ট করে লিখে দেই যে সমযোজী বন্ধনের সুষম ভাঙনের ফলে ভাঙনের ফলে যদি যদি
উভয় পরমাণু নিজের শেয়ারকৃত শেয়ারকৃত আমাকে উপরে আসতে হবে, আমি উপরে চলে যাচ্ছি। শেয়ারকৃত ইলেকট্রন নিয়ে, মানে এই যে ইলেকট্রনটা ও শেয়ার করছিল সেটা ইলেকট্রন নিয়ে আলাদা হয়ে যায়। তবে তাদেরকে তাদের প্রত্যেকটিকে তাদের প্রত্যেকটিকে টিকে ফ্রি রেডিকেল বলে। এটাকে আমি সংক্ষেপে FR দিয়ে লিখতেছি, ফ্রি রেডিকেল বলে। ওকে, তো এটা কিরকম, ধর এই যে এইখানে এই এই বন্ধনটা যদি ভেঙে যায়, এই ফ্রি রেডিকেল এই AB বন্ধনটা ভেঙে যাবে। তো এগুলা ভাঙার সময় বাইরের কোনো শক্তির দরকার হয়, যেমন আমরা ধরলাম এখানে সূর্যের আলো UV, হ্যাঁ এটার উপস্থিতি, এটা ভেঙে A আলাদা হয়ে গেল, তার এই ইলেকট্রনটা নিয়ে গেছে, আর B তার মতো সেই ইলেকট্রনটা নিয়ে গেছে। তো ইলেকট্রন নিয়ে গেছে বলতে ওর কিন্তু আর চার্জ হয় না, এদের দুইজনের কিন্তু কোনো নতুন করে চার্জ হবে না, কারণ এই ইলেকট্রনটা ওর আগেরটাই, ওর বাইরের শেলে যে ইলেকট্রনটা ছিল সেটাই। কারণ এটাও নতুন করে ইলেকট্রন নেয় নাই, কেউ না বুঝলে বলিস, এই ইলেকট্রনটা কিন্তু ওর আগের ছিল, ওইখানে দিছিল, ওইটা আবার নিয়ে গেছে, তাইলে ওর কোনো চার্জ হবে না। ও ওর আগের ইলেকট্রন নিয়ে গেছে, তার মানে আগের মতো অবস্থা হয়ে যাবে, খালি একটু আগে বন্ধনে ছিল এখন বন্ধনে নাই, এরকম একটা অবস্থা। বাট এটা যে ফ্রি রেডিকেল, এটা যে এরকম বন্ধনের মাধ্যম বন্ধন থেকে ভেঙে আসছে, এরকম সুষম ভাঙনের মাধ্যমে উৎপন্ন হয়েছে, এটা বোঝানোর জন্য আমরা এখানে একটা ডট সাইন দিই এরকম। ওকে, তো এরা দুইটাই ফ্রি, এইদিকেও দেওয়া যায় ওইদিকেও দেওয়া যায়। তার মানে A একটা ফ্রি রেডিকেল, B একটা ফ্রি রেডিকেল। ওকে, তারা বন্ধনের সুষম ভাঙনের মাধ্যমে উৎপন্ন হয়েছে, এই সাইনটা হচ্ছে ফ্রি রেডিকেলের সাইন, এটা কিন্তু এই ইলেকট্রনটা না। ওকে, ফ্রি রেডিকেলের সাইনটা দেখানোর জন্য এই ডট ইউজ করি আমরা। আচ্ছা, তো আমি কিছু উদাহরণ দিচ্ছি, যেমন ধর আমরা ওই যে ক্লোরিনেশন বিক্রিয়া, অ্যালকেন যে প্রতিস্থাপন বিক্রিয়া দিত, এগুলো আমি একটু পরে ভিডিওতে দেখাবো। এই ক্লোরিন সূর্যের আলোর উপস্থিতিতে ভাঙতো আর কি। ওকে, তো এই যে ক্লোরিনের এখানে যে দুইটা ইলেকট্রন থাকে, সূর্যের আলোর উপস্থিতিতে ওই বন্ধনটা সুষমভাবে ভেঙে গিয়ে এরকম ক্লোরিন ফ্রি রেডিকেল দুইটা উৎপন্ন হইতো। ওকে, তো এটা কিন্তু বলতেছি এই ডট সাইনটা কিন্তু আর ইলেকট্রন না, এটা হচ্ছে সাইন, যেটা দিয়ে বুঝাচ্ছি আমরা যে ক্লোরিনটা ফ্রি রেডিকেল, যেটা এই এটা কিন্তু নর্মাল ওই ক্লোরিন পরমাণুর মতোই, বাট নর্মাল ক্লোরিন পরমাণুর সাথে এটার ডিফারেন্সটা কোথায়, এ অলরেডি বন্ধনে ছিল, সেই বন্ধন ভেঙে উৎপন্ন হয়েছে। ওকে, আচ্ছা এরকম হইতে পারে, ধর দুইটা যে সবসময় একই পরমাণু হবে নাও হইতে পারে, HCl হইতে পারে, এটা এভাবে ভাঙতে পারে। আবার সবসময় যে পরমাণুই ভাঙবে এরকম নাও হইতে পারে, হইতে পারে কোনো একটা যৌগ থেকে, যেমন ধর আমরা এরকম আঁকতে পারি, আহ এটা মুছলাম, ধর CH3Cl। ওকে, বা এভাবে আঁকতেছি, মিথাইল ক্লোরাইড। তো এইখানে একটা বন্ধন দেখাইছি, এখানে কিন্তু কার্বনের সাথে চারটা বন্ধন আছে, আমি একটা বন্ধন দেখাইলাম, যে এই বন্ধনটা ভেঙে গেছে, এই বন্ধনটা ভাঙছে, তাতে এই সাইডে একটা পাচ্ছি মিথাইল ফ্রি রেডিকেল, সাথে ওইদিকে পাচ্ছি ক্লোরিন ফ্রি রেডিকেল। ওকে, তার মানে যে সবসময় যে পরমাণুই হবে এরকম কোনো কথা নাই, মূলকও হইতে পারে, তার মানে যে কোনো টাইপের প্রজাতি আমরা পাইতে পারি। ওকে, এটুক কি সবাই বুঝছিস যেটুকু বললাম? বন্ধনে, হ্যাঁ সমযোজী বন্ধন তো দুইটা ইলেকট্রনের নিয়েই হয়, সো সবসময় যে বন্ধনটা ভাঙবে সেখানে ওই দুইটা ইলেকট্রনই থাকবে। ওকে, কারণ প্রথমেই বলছি যে বন্ধনের ভাঙন যেটা, সেটা সমযোজী বন্ধনের ভাঙন অ্যাকচুয়ালি।
আমরা এখানে আয়নিক বন্ধন নিয়ে কোনো কথা বলতেছি না। আচ্ছা, এবার আসি তাহলে এগুলোর নাম কিরকম করে হবে? এটার নাম হবে ক্লোরিন ফ্রি রেডিকেল, এটার নাম হবে মিথাইল ফ্রি রেডিকেল, এরকম ইথাইল ফ্রি রেডিকেল আসতে পারে। আরো কয়েক টাইপের মানে এরকম করে নামকরণ হবে। তো এখন আসি আরেকটা ব্যাপার, সেটা হচ্ছে যে আমরা যেমন এটা মিথাইল ফ্রি রেডিকেল, তো এরকম হইতে পারে ওই মিথাইল না হয়ে সেটা হইতে পারে এরকম CH3 CH2 ইথাইল ফ্রি রেডিকেল হইতে পারে। তার মানে আমি একটা ফ্রি রেডিকেলকে এভাবে দেখাইতে পারি আর CH2, আই মিন যদি উম, ওই মিথাইল ইথাইল এরকম হয়, তো এটাকে আমি এভাবেও দেখাইতে পারি। এরকমও তো হইতে পারে যে যে যৌগটা থেকে ফ্রি রেডিকেলটা উৎপন্ন হয়েছে সেটা শাখাযুক্ত ছিল, মানে হচ্ছে এরকমও হইতে পারে যে এখানে আর একটা আর ছিল, এখান থেকে একটা ইস কমাই দিয়ে ওখানে আর একটা আর বসাইছি, এরকম হইতে পারে। আবার সেটা এরকমও হইতে পারে যে আরো শাখা ছিল, আহ, এই তিনটা বন্ধন আছে, ওই একটা বন্ধন নাই, ওই বন্ধনটা ভেঙেই ফ্রি রেডিকেলটা উৎপন্ন হয়েছে। তাইলে এই যে এরকম বিভিন্ন টাইপের ফ্রি রেডিকেল হইতে পারে। আর তারপর ওই ক্লোরিন ব্রোমিন ওগুলা তো হইতেই পারে। আচ্ছা, তারপরে হাইড্রোজেন হইতে পারে, অক্সিজেন ফ্রি রেডিকেল হইতে পারে। তো এখন আসি এগুলা ফ্রি রেডিকেলকে আবার আমরা স্পেশালি একটু নাম দিচ্ছি। তো আমি এখানে কয়টা দেখাইলাম, যে একটা CH3, এটা হচ্ছে মিথাইল থেকে আসছে, এটা ইথাইল থেকে আসতে পারে, প্রোপাইল মানে মিথেন বা মিথাইল মূলক, এটা ওই ইথাইল হইতে পারে, প্রোপাইল হইতে পারে, এরকম বিভিন্ন কিছু হইতে পারে। এটা হচ্ছে দুইটা আর মূলক আছে, এই এইচ এর জায়গায় আরেকটা আর চলে আসছে, এরকম এইচ এর জায়গায় আরেকটা এইচ প্রতিস্থাপিত হয়ে আরেকটা আর আসছে। তো এগুলোকে আমরা 1 ডিগ্রি, 2 ডিগ্রি, 3 ডিগ্রি এভাবে বলতে পারি। 1 ডিগ্রি মানে হচ্ছে যদি একটা আর মূলক থাকে, মানে যে কার্বনটা থেকে বন্ধনটা ভাঙছে ওই কার্বনটার সাথে একটা আর মূলক যুক্ত থাকলে এটাকে আমরা 1 ডিগ্রি ফ্রি রেডিকেল বলি। যদি দুইটা আর মূলক যুক্ত থাকে তাহলে সেটাকে বলি আমরা 2 ডিগ্রি ফ্রি রেডিকেল। অবশ্যই আর মূলকটা কোন কার্বনের সাথে যুক্ত থাকতে হবে? যে কার্বনটা ফ্রি রেডিকেল অবস্থায় আছে, মানে যে কার্বন থেকে বন্ধনটা ভাঙছে সেই কার্বনের সাথে দুইটা আর যুক্ত থাকতে হবে। এরকম হইলে 2 ডিগ্রি বলবো না, যেমন ধর এরকম হইলো CH3 CH2, এইখানে এরকম হইলো যে এইখানে আর এইখানে আর, এটাকে আমরা 2 ডিগ্রি বলবো না। ওকে, এই কার্বনটার সাথে আর কয়টা যুক্ত আছে সেইটার উপরে ডিগ্রিটা হবে। তাহলে এটা হচ্ছে এরকম 3 ডিগ্রি ফ্রি রেডিকেল। ওকে, আর এটা নর্মাল মিথাইল ফ্রি রেডিকেল, কারণ এটাকে আমরা কোনো ডিগ্রিতে ফেলতে পারতেছি না। ওকে, তো এখন আসি আমাদের এই বিভিন্ন যে ফ্রি রেডিকেল গুলা আছে, এই ফ্রি রেডিকেল গুলা বৈশিষ্ট্যগুলা কি? এই ফ্রি রেডিকেল গুলার বৈশিষ্ট্য কি কি? আমি ফ্রি রেডিকেল বৈশিষ্ট্যগুলো একটু লিখতেছি। সবগুলা ফ্রি রেডিকেল, যে কোনো ফ্রি রেডিকেলের বৈশিষ্ট্য সেটা একটু দেখাচ্ছি। 1 নম্বরে হচ্ছে ফ্রি রেডিকেল কিন্তু আরো অনেক টাইপের আছে বললাম, ওই ক্লোরিন আছে, ব্রোমিন আছে, এরকম যে কোনো টাইপেরই হইতে পারে। আচ্ছা, মানে যে কোনো বন্ধন যদি সমযোজী বন্ধন সুষমভাবে ভাঙে তখন ওই দুইটা পার্ট যে আসবে সেই দুইটা পার্টই এক একটা ফ্রি রেডিকেল হবে। আচ্ছা, প্রথম কথা হচ্ছে এদের কোনো চার্জ নাই, কারণ একটা জায়গাতেও এই যে এইটা কিন্তু বারবার বলতেছি, এটা কিন্তু চার্জ যুক্ত কোনো কিছু না। এই ডট সাইন দিয়ে আমরা বুঝাচ্ছি যে এটা একটা ফ্রি রেডিকেল, আর এইটা যে ইলেকট্রনটা নিয়ে আসছিল ওর কাছে ওই ইলেকট্রনটা ওর আগের থেকেই ছিল, তাহলে এরা চার্জহীন। সেকেন্ড হচ্ছে এরা স্বল্পস্থায়ী, মানে এই যে এখন সে উৎপন্ন হয়েছে, উৎপন্ন হওয়া মাত্রই সে আবার আরেকটা যৌগের সাথে বিক্রিয়া করে ফেলবে, কারণ ও আবার চাইবে বন্ধনটা ঠিকঠাক হয়ে যায়। কারণ একটা পরমাণু বন্ধনে যায় কেন? যাতে তার বাইরে অষ্টক পূর্ণ হয় বা এরকম, মানে স্থিতিশীলতা অর্জন করার জন্য। যখনই তার বন্ধনটা ভেঙে গেছে সে সাথে সাথেই আরেকটা অণু বা পরমাণুর সাথে গিয়ে রিয়াকশন করবে যাতে তার বন্ধনটা আবার সে গড়ে নিতে পারে। ওকে, তো এরা খুবই স্বল্পস্থায়ী। এরা স্বল্পস্থায়ী। 3 নাম্বার হচ্ছে এরা
খুব সক্রিয় হবে। ওই একই কথা, যেহেতু স্বল্পস্থায়ী মানে কি দ্রুত বিক্রিয়া করতে চাচ্ছে, উৎপন্ন হওয়া মাত্রই আবার বিক্রিয়া করতে যাচ্ছে, তাহলে একই সাথে এরা সক্রিয়। 4 নাম্বার হচ্ছে এরা বিক্রিয়ায় অন্তর্বর্তী প্রজাতি হিসেবে কাজ করে বা মধ্যবর্তী প্রজাতি হিসেবে কাজ করে। এর মানে হচ্ছে যে বিক্রিয়ার মধ্যে যখন এরা উৎপন্ন হয়, বিক্রিয়া লাস্টে কখনো আমি এদেরকে পাবো না, কারণ বিক্রিয়ার লাস্টে তারা ওই যৌগ উৎপন্ন করেই তারপরে আসবে। মানে মাঝে উৎপন্ন হয়ে মাঝেই আবার তারা বিক্রিয়া করে ফেলবে এরকম। আমি একটু পরে বিক্রিয়া দেখাবো। তাইলে এরা বিক্রিয়ায় অন্তর্বর্তী প্রজাতি হিসেবে কাজ করে বা মধ্যবর্তী প্রজাতি হিসেবে কাজ করে। ওকে, এবার আসি যে এদের লিখলাম, এদের সক্রিয়তাটা কি? এরা সবাই সক্রিয়, আগেই বলছি, মানে এরা উৎপন্ন হওয়া মাত্র আবার বিক্রিয়া করতে চেষ্টা করবে বা বিক্রিয়া করবে। তো এই 4টা যে আঁকছি আমি, আমরা শুধু এখন ওই ইয়াগুলো নিয়ে বলতেছি, অ্যালকাইল ফ্রি রেডিকেল গুলা নিয়ে কথা বলতেছি। তো এগুলোর মধ্যে তাদের সক্রিয়তার ক্রমটা কেমন হবে, কোনটা বেশি সক্রিয় হবে, কোনটা বেশি বিক্রিয়া দিতে চাইবে। তো এইটার জন্য একটা জিনিস আগে একটু বোঝা লাগবে, সেটা হচ্ছে সামনে গিয়ে এই জিনিসগুলো আরো ক্লিয়ার হবে আস্তে আস্তে। সেটা হচ্ছে যে আর মূলক, এই যে অ্যালকাইল মূলক, এর একটা প্রবণতা হচ্ছে, এই আর মূলকটা হচ্ছে, আর মূলকের একটা বৈশিষ্ট্য বা ধর্ম হচ্ছে এই আর মূলকটা বা অ্যালকাইল মূলক, তারা হচ্ছে ইলেকট্রন ত্যাগী। ওকে, ইলেকট্রন ত্যাগী। এর মানেটা হচ্ছে এরা যার সাথে যুক্ত থাকে তার দিকে ইলেকট্রনকে সাপ্লাই দেয়। কিভাবে সাপ্লাই দেয় সামনে গিয়ে দেখব। ওকে, তো তার মানে এই যখন এই CH3 মূলক বলি বা এই মূলকটার কথা বলি, এরা সবাই একটু আগে বন্ধনে যুক্ত ছিল, এখন এই অবস্থা হয়েছে তাদের বন্ধন ভাঙার ফলে। এখন এরা সবাই তাদের কিসের আগ্রহ, এখন তারা আবার বন্ধন গঠন করতে চাচ্ছে, তার মানে তাদের ইলেকট্রন দরকার। বন্ধন তো ইলেকট্রনের মাধ্যমেই করবে, এই জোড়া পূর্ণ করবে তাদের যে বাইরের শেলে এখন বিজোড় অবস্থায় আছে একটা ইলেকট্রন, সেটাকে জোড়া পূর্ণ করবে। তার মানে তাদের সবার ইলেকট্রন দরকার। তো তারা বিক্রিয়া, বলছি তারা এমনিতেই সক্রিয় বা স্বল্পস্থায়ী, মানে উৎপন্ন হওয়া মাত্র বিক্রিয়া করবে, আবার বিক্রিয়ায় যাবে। কিন্তু এই এই অল্প সময়ের মধ্যেও কার বিক্রিয়া করার জন্য বেশি তাড়াহুড়া থাকবে, এটা যদি আমি একটু দেখতে চাই, তাহলে আমরা আসি এই সবগুলো মূলক, এদের সবারই ইলেকট্রন দরকার, মানে সহজ কথায় এদের ইলেকট্রনের ক্ষুধা আছে, এদের ইলেকট্রন লাগবে সবারই। তো আবার বলছি এই আর মূলকটা হচ্ছে ইলেকট্রন ত্যাগী, তার মানে সে ইলেকট্রন সাপ্লাই দেয়। তাহলে আমরা আসি যে প্রথমে এটা দিয়ে শুরু করি যে এই কার্বনটার, এখানে কিন্তু মিথাইল ফ্রি রেডিকেল দিয়ে বোঝাচ্ছি এই কার্বনটারই কিন্তু অ্যাকচুয়ালি বন্ধনটা ভেঙে গেছে, কারণ কার্বনের সাথেই হাতটা ছিল। তো এই কার্বনের বা এই মূলকটার এখন ইলেকট্রন দরকার, কিন্তু ওকে ইলেকট্রন সাপ্লাই দেওয়ার মতো কেউ নাই। ওকে, এই কার্বনটারও ইলেকট্রন দরকার, ওকে সাপ্লাই দেওয়ার মতো একজন আছে, ও কিন্তু এখান থেকে ইলেকট্রন সাপ্লাই দিচ্ছে ওর দিকে। কিভাবে সাপ্লাই দেয় সামনে আসবো। এই কার্বনটার ইলেকট্রন দরকার, ওকে 2টা অ্যালকাইল মূলক ইলেকট্রন সাপ্লাই দিচ্ছে। এই কার্বনটার ইলেকট্রন দরকার, ওকে 3টা অ্যালকাইল মূলক সাপ্লাই দিচ্ছে। তার মানে সবগুলা কার্বনেরই ইলেকট্রনের ক্ষুধা আছে। বাট এই সবার মধ্যে সবচেয়ে বেশি ক্ষুধার্ত এখন এ, কারণ ওর ইলেকট্রন সাপ্লাই দেওয়ার মতো কেউ নাই। আর সব বেশি পরিমাণে ইলেকট্রনের সাপ্লাই পাচ্ছে ও, ওর ক্ষুধাটা সবচেয়ে কম। তার মানে ওর তাড়াহুড়াটা সবচেয়ে কম, ও যে নতুন করে বন্ধনে যুক্ত হবে সেই তাড়াহুড়াটা ওর মধ্যে সবচেয়ে কম। তারপরে তাড়াহুড়া যার কম সে এটা, তারপরে এ, আর এর সবচেয়ে বেশি তাড়াহুড়াটা। ওকে, কথা কি বোঝা গেছে? সবাইকে বুঝছি সেটু? না 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 না, আচ্ছা আমি এটাকে, এটা অ্যাকচুয়ালি এরকম তো, H3C, মানে এই কার্বনটা আর একটার সাথে বন্ধন গঠন করবে, ওখান থেকেই ভেঙে গেছে কিছু একটা। ওকে,
তো এখন এদের সবারই টার্গেটটা কি, তারা আরেকটা কোনো কিছুর সাথে যুক্ত থাকবে। ধরো এই CH3 গিয়ে আরেকটা Cl এর সাথে বন্ধন গঠন করলো, CH3Cl হয়ে যাবে, বা এ গিয়ে আরেকটা, এরকম। তো এই বন্ধনটা গঠন করার জন্য সবারই তাড়াহুড়া আছে, বাট সবচেয়ে বেশি তাড়াহুড়াটা এই কার্বনটার। কারণ এই কার্বনটার ইলেকট্রন ক্ষুধাটা মেটানোর মতো কেউ নাই, বাট এই কার্বনটাকে ইলেকট্রন সাপ্লাই দেওয়ার জন্য একটা আর মূলক আছে। আর মূলক তাকে ইলেকট্রন বিক্রিয়ায়, নতুন বিক্রিয়ায় যাওয়ার আগ পর্যন্ত ইলেকট্রনের যে দরকারি ইলেকট্রনের চাহিদাটা সেটা মিটাবে। আর এই কার্বনটা এরকম দুইটা আর মূলকের হেল্প পাচ্ছে ইলেকট্রন ক্ষুধাটাকে দমায় রাখার জন্য, এরকম তিনটা আর মূলকের হেল্প পাচ্ছে। তাহলে ক্ষুধাটা সবচেয়ে কম কার, এর। কথা কি বোঝা যায়? আচ্ছা, এই তন্নি বুঝছিস? আবির বুঝছিস? আবির বুঝছিস? আচ্ছা, এই ইয়ের কি অবস্থা? আচ্ছা, ইয়ে নাই তো, সাজিদ মনে হয় ডিসকানেক্ট হয়ে গেছে। আচ্ছা, তাইলে আমি যেটা বলতে চাচ্ছি যে এরা সবাই স্বল্প স্থায়ী এবং তারা সবাই সক্রিয়, কিন্তু সবচেয়ে বেশি সক্রিয় কে? ও সবচেয়ে বেশি সক্রিয় হবে। তার মানে আমি যদি সক্রিয়তার ক্রমটা লিখতে চাই, সক্রিয়তার ক্রম, সরি, সক্রিয়তার ক্রম, এই বানান টানান ভুল লিখলে কোথাও হাইড্রোজেন কম বেশি দিয়ে ফেলে বলিস কিন্তু। সক্রিয়তার ক্রম এটা কিরকম হবে, সেটা হচ্ছে সবচেয়ে বেশি সক্রিয় ও, কারণ ওকে ইলেকট্রন সাপ্লাই দেওয়ার মতো কেউ নাই। তারপরে আহ এইটা তার তুলনায় একটু কম সক্রিয়, তার মানে এটাকে আমি এভাবে লিখতেছি 1 ডিগ্রি, তারপরে হচ্ছে 2 ডিগ্রি, সবচেয়ে কম সক্রিয় হচ্ছে ও, 3 ডিগ্রি ফ্রি রেডিক্যাল। দেখতো ঠিক আছে? ঠিক আছে, এইটুক বুঝছিস? পরীক্ষায় এটা আসে অবজেক্টিভে, সক্রিয়তার ক্রমটা লিখতে। এইটুক বুঝছিস কিনা বলিস, না বুঝলে আবার বুঝাবো। আচ্ছা, আমরা যদি সক্রিয়তার ক্রমটা পেয়ে যাই, তাহলে স্থায়িত্বের ক্রম যেটা, স্থায়িত্ব মানে রসই কান্না, স্থায়িত্বের ক্রম, স্থায়িত্বের ক্রম, আই মিন যে বেশি সক্রিয় তার স্থায়িত্ব কম, মানে উল্টা ব্যাপার। তাহলে সক্রিয়তার ক্রম যদি এর বেশি তাড়াহুড়া থাকে, তাহলে যদি কার তাড়াহুড়া সবচেয়ে কম তাকে এবার সামনে লিখবো, মানে ওর তাড়াহুড়া সবচেয়ে কম, মানে এই ক্রমটা হবে এটার উল্টা, 3 ডিগ্রি, 2 ডিগ্রি, 1 ডিগ্রি ফ্রি রেডিকেল, আর ফাইনালি হচ্ছে CH3। বুঝা গেছে এইটুক? সক্রিয়তার ক্রম এইটা বলতে যা বোঝাচ্ছি, স্থায়িত্বের ক্রম তার উল্টা। মানে সক্রিয়তা মানে সে কত দ্রুত বিক্রিয়া দিতে চাচ্ছে, আর স্থায়িত্ব মানে কার তাড়াহুড়া সবচেয়ে কম, মানে কে বেশি সময় বিক্রিয়া না দিয়েও থাকতে পারতেছে। এই যেমন ও, কারণ ওর ক্ষুধাটা মেটানোর জন্য নতুন পরমাণু আসার আগে এই মিথাইল গুলা তাকে, বা এই আর মূলক গুলা তাকে এনাফ পরিমাণে ইলেকট্রন সাপ্লাই দিচ্ছে, তার তাড়াহুড়াটা কম, সে বেশি স্থায়ী। কথা বোঝা গেছে? আচ্ছা, খুব ইম্পর্টেন্ট ব্যাপার কিন্তু এগুলা, বোঝা লাগবে, পরীক্ষায় এগুলা আবার আসবে। আচ্ছা, আমাকে একটু মনে করাই দিবি, ওই যে আমরা ইসের যে পড়ে আসছি, ওই এটার নাম ছিল যে কি আমাদের, মার্কনিকোভের নীতি, ওখানে যে একবার বলছিলাম যে কেন ঋণাত্মক মূলকটা ওখানে গিয়ে বসতেছে, সেটার ব্যাখ্যা দেব। সেটাই হচ্ছে এইখানে সামনে আসতেছে, এগুলা থেকে বলবো। আচ্ছা, এবার আমরা আসতেছি, এটা গেল ফ্রি রেডিকেল। সেটা কখন হয়? ফ্রি রেডিকেল তৈরি হয় কিভাবে? যদি সমযোজী বন্ধনটা সুষমভাবে ভাঙে, এরকম হইলে। এখন যদি আচ্ছা, এবার আসি, তাহলে এরা কিভাবে বিক্রিয়া দেয় এটা একটু দেখবো। তো আমি একটা বিক্রিয়া লিখবো, তারপরে আমরা একটু ভিডিও দেখব। এই জিনিসগুলো যদিও আমার আবার আঁকা লাগবে, আচ্ছা থাকুক ওইটুক। ধর আমরা এই যে এই বিক্রিয়াটা দেখে আসছিলাম, যে CH4 এর সাথে ক্লোরিন বিক্রিয়া দিলে আমরা ইয়াতে দেখে আসছি অ্যালকেন তৈরির সময় 4 ধাপে বিক্রিয়া হইতো। প্রথমবার এরকম CH3 প্লাস HCl আসতো, সরি, CH3Cl প্লাস HCl আসতো, পরে আবার ওই CH3 এই CH3Cl এটা আবার ক্লোরিনের সাথে বিক্রিয়া করতো,
আবার এরকম CH2 Cl2 প্লাস HCl পাইতাম। এভাবে 4 ধাপে বিক্রিয়া হইতো। Cl4 আসা পর্যন্ত এই বিক্রিয়াটা চলতো, CCl4 কার্বন টেট্রাক্লোরাইড আসা পর্যন্ত। একটা করে হাইড্রোজেন কমে যেত, একটা করে ক্লোরিন বাড়তো। তো এই যে এই বিক্রিয়াটা ফ্রি রেডিকেল বিক্রিয়ার মাধ্যমেই হয়েছে। এই যে পর পর বিক্রিয়াগুলা, এবং বলছিলাম যে এই বিক্রিয়াটা কখনো ওই একদম ওই পর্যন্ত গিয়ে থামবে। তো এই ব্যাপারগুলা কিরকম সেটা একটু দেখাই। সেটা হচ্ছে, ধর একটা ফ্রি রেডিকেল বিক্রিয়া 3টা ধাপে হয়। ফ্রি রেডিকেল বিক্রিয়া ফ্রি রেডিকেল বিক্রিয়া 3টা ধাপে হয়। একটা হচ্ছে শুরু, সেটাকে আমরা বলি ইনিশিয়েশন। ইনিশিয়েশন ইনিশিয়েশনটা কে করে দিবে? ওই যে মিথেন আর ক্লোরিন দিয়ে বিক্রিয়া শুরু করছি, তো এখানে সূর্যের আলোর দরকার ছিল। এই ক্লোরিনটা ফার্স্টে সূর্যের আলোর উপস্থিতিতে, ইউভির উপস্থিতিতে ফার্স্টে ক্লোরিন ভাঙবে। ক্লোরিন ভেঙে এই যে 2টা Cl ফ্রি রেডিকেল উৎপন্ন হবে। মানে এই ক্লোরিনের যে মাঝখানে বন্ড ছিল সেটা ভেঙে এটা তৈরি হবে। আর এদের বৈশিষ্ট্যটা কি? এরা উৎপন্ন হওয়া মাত্রই আবার গিয়ে বিক্রিয়ায় অংশ নিবে। তাহলে ওই যে পাত্রের মধ্যে যে CH4 আছে তার সাথে গিয়ে এই Clটা বিক্রিয়া করার জন্য যাবে। মানে সে নিজে তার বন্ধনটা আবার ফিরে আনার চেষ্টা করবে। তাহলে সে কি করবে? এখানে যে CH4, এখানে যে হাইড্রোজেন 3টা হাইড্রোজেন যুক্ত, 4টা হাইড্রোজেন টোটাল যুক্ত আছে, একটা হাইড্রোজেনকে সরাই দিয়ে গিয়ে ওখানে বসবে। মানে সে নিজেই স্টেবল হয়ে যাবে, CH3Cl হয়ে যাবে। বাট ওই যে ওই বন্ধনটা ভেঙে দিয়ে আসলো, ওই বন্ধনে আবার কিন্তু হাইড্রোজেন আলাদা হয়ে যাবে। মানে এরকম আবার হাইড্রোজেন ফ্রি রেডিকেল উৎপন্ন হবে। আচ্ছা সরি, আমি একটু করি, এটা এভাবে দেখাচ্ছি। 4টা যে বন্ধন ছিল এখানে, এই 4টা বন্ধনের মধ্যে, আচ্ছা আমি এটাকে ভেঙে লিখি। 4টা বন্ধন ছিল, যে সে একটা বন্ধন থেকে এই যে এইখানে যে এই একটা বন্ধনকে ভেঙে ফেলবে, ভেঙে এই হাইড্রোজেনটাকে নিয়ে আসবে। তো হাইড্রোজেনটাকে যদি নিয়ে আসে, এই CH3টা আবার একলা হয়ে যাবে। মানে এইরকম একটা অবস্থা। CH3 আবার ফ্রি রেডিকেল হয়ে গেল, সাথে আবার এই Cl আসবে। দেখ, এই Cl নিজে স্টেবল হইলো, বাট নতুন করে আরেকটা কিন্তু CH3 বানাই দিয়ে আসছে। তার মানে ব্যাপারটা এরকম, সে নিজে ঠিকঠাক হওয়ার জন্য আরেকজনের ঘর নষ্ট করতেছে, এরকম একটা অবস্থা। মানে আমরা এটাকে যদি আমাদের বাস্তব জীবনের সাথে মিলাই, এরকম ধর যে এটা হচ্ছে তারা অ্যাফেয়ারে ছিল বা খুব হ্যাপি ফ্যামিলি, ভেঙে গেছে কোনো কারণে, ব্রেকআপ, তার ভাল লাগতেছে না, সে আরেকটা হ্যাপি ফ্যামিলি, সেটার ঘর ভাঙছে। তাইলে সেইখানে আবার একটা অশান্তি সৃষ্টি করে দিয়ে নিজে শান্ত হয়েছে, এরকম একটা অবস্থা। তো এবার সে আবার গিয়ে আরেকটা ঘর ভাঙবে, নিজে ঠিকঠাক হবে, এইভাবে এটা চলতে থাকবে। তার মানে ব্যাপারটা এরকম দাঁড়াচ্ছে, এটা ছিল ইনিশিয়েশন, শুরু। এই পরের ধাপে এই CH3 আবার স্টেবল হওয়ার জন্য সে কি করবে? পাত্রের মধ্যে আবার ক্লোরিন আছে, আবার সে ক্লোরিনের সাথে বিক্রিয়া করবে। যে ক্লোরিন পাত্রের মধ্যে আছে এখন, সে বিক্রিয়া করে বানাবে হচ্ছে CH3Cl। এই যে নিজে স্টেবল হইলো, কিন্তু আরেকটা নতুন করে Cl ক্লোরিন ফ্রি রেডিকেল উৎপন্ন করে দিয়ে আসলো। তার মানে এই ধাপে চেইনের মতো রিয়াকশন চলতে থাকবে। তো এই ধাপটাকে আমরা বলি, এই সেকেন্ড ধাপটাকে, এখানে কিন্তু বিক্রিয়া শেষ হয় নাই, আমি এখানে ডট দিয়ে রাখতেছি। এর মানে হচ্ছে এই ধাপে অনেকগুলো বিক্রিয়া চলতে থাকবে। এই ধাপটার নাম হচ্ছে প্রোপাগেশন বা বিস্তার, যেটাকে বলি আমরা। তো এই ধাপটার নাম হচ্ছে প্রোপাগেশন। এটা হচ্ছে দ্বিতীয় ধাপ। প্রথম ধাপ ছিল ইনিশিয়েশন, এটা হচ্ছে ইনিশিয়েশন ছিল। তারপর এটা হচ্ছে প্রোপাগেশন। এই প্রোপাগেশন ধাপে অসংখ্য বিক্রিয়া হবে, কতক্ষণ পর্যন্ত এরকম চলবে? এগিয়ে কিন্তু এখন আরেকটা ঘর ভাঙবে, এরকম ঘর ভাঙা চলতেই থাকবে। কখন থামবে? যদি এরকম হয়, এই যে এরকম একজন সিঙ্গেল, সে যদি আরেকজন সিঙ্গেলের দেখা পেয়ে যায়, এরকম বা এরকম, তাহলে তখন ওই দুইটা মিলে ওই আহ, এই ঘর ভাঙা ব্যাপারটা থামবে। মানে ফাইনাল যখন থামবে গিয়ে, ফাইনাল এটার যে বিক্রিয়াটা, যে পর্শনটার মাধ্যমে এটা থামবে, সেই পর্শনটার নাম হচ্ছে, বা সেই বিক্রিয়াটার নাম হচ্ছে টার্মিনেশন। থার্ড ধাপটা হচ্ছে টার্মিনেশন, যেটা শেষ হবে, টার্মিনেশন।
টার্মিনেশন ধাপটা কিভাবে হইতে পারবে? যদি এরকম হয়, এরকম একটা ফ্রি রেডিকেল আরেকটা ফ্রি রেডিকেলের দেখা পায়, তখন এটা গিয়ে থামবে। তার মানে এরকম হইতে পারে এই সিএলটা, এটা যদি ওই প্রথম ধাপে যে একটা সিএল রয়ে গেছিল সেইটার দেখা পায়, তাহলে এই দুইটা মিলে এই সিএল2 হয়ে গেল, নতুন করে আর ঘর ভাঙে নাই। ওকে, এখানে এসে বিক্রিয়াটা থেমে গেল। তো এরকম হবে। তার মানে একটা ফ্রি রেডিকেল বিক্রিয়া একবার শুরু হইলে কখন থামবে কেউ বলতে পারতেছে না। থামবে কখন? ওই যে ওরকম তার মতো আরেকজনের সাথে যদি মিট হয় তার, তখন গিয়ে থামবে। তাহলে বিক্রিয়া ফ্রি রেডিকেলটা ইনিশিয়েশন শুরু, তারপরে প্রোপাগেশন, এইখানে দুইটা ধাপেও বিক্রিয়া শেষ হয়ে যাইতে পারে, আবার 10টা 15টা 20টা এরকম 100টা ধাপও হইতে পারে। এই কারণে ওজোন স্তর ভাঙার ব্যাপারটাও এভাবেই হয়। এজন্য ওজোন স্তর একবার ভাঙা শুরু হলে কখন থামবে কোনো ঠিক নাই। হইতে পারে একটা রিয়াকশনের পরে থেমে গেল, অথবা এরকম শত শত রিয়াকশন চলতে থাকতেই পারে। ওকে, তো এটা হচ্ছে দ্বিতীয় ধাপ, প্রোপাগেশন। আর লাস্ট হচ্ছে টার্মিনেশন। এই টার্মিনেশনে এসে দুইটা ফ্রি রেডিকেল এক জায়গায় হয়ে একটা স্টেবল যৌগ গঠন করবে, তখন এই ধাপটা থামবে। সবাইকে এটুকু বুঝছিস? হুম, হুম। হ্যাঁ, এটা স্টেবল হয়ে গেছে। তার মানে দেখ, ইসের অবস্থা কিরকম, ফ্রি রেডিকেলের অবস্থাটা কি, নিজে স্টেবল হবে, আরেকজনকে আনস্টেবল করে দিবে, এরকম একটা অবস্থা। ওকে, হ্যাঁ, এখন সে আনস্টেবল অবস্থায়। এই সিএলটা কিন্তু আবার এর সাথে বিক্রিয়া করতে পারে, এর হাইড্রোজেনকে আবার সরাই ফেলতে পারে। এজন্যই আমরা যখন মিথেন আর ক্লোরিনের বিক্রিয়া দিছিলাম, CH3Cl উৎপন্ন হয়েছিল, CH2Cl2 উৎপন্ন হয়েছিল, মানে এই ক্লোরিনটা আবার এসে এইখান থেকে একটা হাইড্রোজেন নিয়ে যেতে পারে, তাতে এখান থেকে CH2 হয়ে যাবে, কমে যাবে, এরকম একটা অবস্থা হতে পারে। তার মানে ওখানে ওই জন্য বিক্রিয়া পাত্রের মধ্যে আমরা সবগুলার মিশ্রণ পাচ্ছিলাম, কারণ এই বিক্রিয়াটা এইভাবে হচ্ছিল। ওকে, আহ এটুকু বোঝা গেছে? হ্যাঁ, ওকে। তো আমি সামনে ভিডিও দেখাবো, তখন বলবো। আচ্ছা, এইবার আসি আহ, স্থায়ী, এটা গেল। তারপরে হচ্ছে এবার সুষম ভাঙনটা গেছে, এবার আমরা বিষম ভাঙনে আসি। যদি ওরকম সমানভাবে না ভাঙে তখন কি অবস্থা হবে? আহা, সব মুছে দিলাম, এই বৈশিষ্ট্যগুলো আবার লাগবে। ওকে, বন্ধনের যে বিষম ভাঙনের ব্যাপারটা ছিল, তো বিষম ভাঙনটা আবার দুইটা কেস হইতে পারে। বিষম ভাঙনে এরকম হইতে পারে যে, ধর সবসময় তো ওই যে কার্বনের সাথেই বন্ধন থাকে, সো আমরা কার্বন দিয়ে দেখাচ্ছি, কার্বনের 3টা হাত। আর এখানে ধর এক্স একটা কোনো পরমাণু দেখাচ্ছি। তো এই বন্ধনে যে দুইটা ইলেকট্রন আছে, ওর থেকে আসে একটা, এর থেকে আসে একটা। এবার এটা সমানভাবে ভাঙবে না, মানে একজনে দুইটাই নিয়ে যাবে, আরেকজন কিছুই পাবে না। তো এখন ধরে নিলাম, তো আচ্ছা, আরেকটা কি, যে এটা এরকম সি, আর এখানে ধর জেড। তো দুইটা কেস হইতে পারে। এখানে কার্বন আর যে পরমাণুটা আছে, কার্বনের তুলনায় এই পরমাণুটার তড়িৎ যদি বেশি হয়, তাহলে এরকম হবে যে এই দুইটা ইলেকট্রন ওই পরমাণুটা নিয়ে যাবে, এই দুইটা ইলেকট্রনই ওই পরমাণুটা নিয়ে যাবে। তাতে এটা ভাঙার পরে এই অবস্থা আসবে, কার্বনটা কিছুই পাবে না, কোনো ইলেকট্রন পাচ্ছে না, কার্বনটা এবার প্লাস হয়ে যাচ্ছে, আর ওই ইয়াটা পরমাণুটা নেগেটিভ হয়ে যাচ্ছে, এরকম হবে। সে দুইটা ইলেকট্রন নিয়ে গেছে। ওই প্লাস মাইনাস সাইনটা সার্কেল না করলেও চলবে। আবার এরকম কাহিনী হইতে পারে যে কার্বন ওই পরমাণুটার তুলনায় বেশি তড়িৎ, মানে কার্বনই দুইটা ইলেকট্রন নিয়ে গেছে, ও কিছুই পায় নাই, তাহলে সেক্ষেত্রে এরকম হবে যে এই কার্বনটা নিজে নেগেটিভ হয়ে যাবে, আর ওই ইয়াটা জেডটা সে কিছুই পায় নাই, যেহেতু সে পজিটিভ হয়ে যাবে। তো এরকম দুইটা কাহিনী হইতে পারে। তার মানে যদি বিষম ভাবে বন্ধনটা ভাঙে, আই মিন ইলেকট্রনের শেয়ারটা দুইজনে সমানভাবে না পায়, তখন দুইটা টাইপের কার্বন উৎপন্ন হইতে পারে। যে কার্বনটা একটা কার্বন বা দুইটা টাইপের আয়ন যুক্ত উৎপন্ন হইতে পারে, একটার মধ্যে কার্বন পজিটিভ অবস্থায় আছে, আরেকটার মধ্যে কার্বন নেগেটিভ অবস্থায় আছে। সাথে কি আসছে সেটা নিয়ে আমাদের মাথা ব্যথা নাই আপাতত, কারণ আমাদের জৈব যৌগে মেইন
টার্গেটটা কিন্তু এই কার্বনের সাথে বন্ধন ভাঙাটাই। তো এখন কথা হচ্ছে, তার মানে এই যে এই কার্বন যেটা ধনাত্মক চার্জযুক্ত, এটাকে আমরা বলবো কার্বোক্যাটায়ন বা কার্বনিয়াম আয়ন। কার্বোক্যাটায়ন বা কার্বনিয়াম আয়ন। আর যদি এভাবে ভাঙে, তখন যে নেগেটিভ চার্জযুক্ত কার্বনটা পাচ্ছি বা আয়ন, নেগেটিভ চার্জযুক্ত যে কার্বনের আয়নটা পাচ্ছি, সেটাকে আমরা বলতেছি কার্বন আয়ন, মানে যে আয়নটার মধ্যে কার্বন নেগেটিভ অবস্থায় আছে। ওকে, ওই কার্বন অ্যানায়নকে একসাথে কার্বন আয়ন আর কি। তো এবার এই যে আয়ন দুইটা উৎপন্ন হয়েছে, এদের বৈশিষ্ট্যগুলাও আগের গুলার মতোই হবে, এদের বৈশিষ্ট্য সেম হবে, এই জন্য আমি এই জিনিসগুলো মুছি নাই। বৈশিষ্ট্য, আচ্ছা প্রথম জিনিসটা মুছে ফেলছি, এটা বেটার হয়েছে, ভালোই হয়েছে, কারণ এটা ডিফারেন্ট। এরা কিন্তু চার্জযুক্ত, আগেরটা চার্জযুক্ত ছিল না, এরা কিন্তু এবার চার্জযুক্ত, এক ক্ষেত্রে পজিটিভ আর এক ক্ষেত্রে নেগেটিভ। তার মানে প্রথমটা হচ্ছে এরা চার্জযুক্ত, বাট পরের গুলা সেম, এরা স্বল্পস্থায়ী, এরাও স্বল্পস্থায়ী, কারণ এরা বন্ধন ভেঙে গেছে, আবার নতুন করে বন্ধন তৈরি করার চেষ্টা করবে। থার্ড নাম্বার, এরা সক্রিয়, একই ব্যাপার, এবং এরাও বিক্রিয়ার মধ্যে অন্তর্বর্তী প্রজাতি হিসেবে কাজ করে, মানে বিক্রিয়ার মধ্যে উৎপন্ন হয়ে বিক্রিয়ার শেষে তাদের আর আমরা দেখবো না, বিক্রিয়া শেষে তারা নতুন যৌগ উৎপন্ন করে থাকবে। ওই যেমন আমরা ওই CH4+Cl2 এই বিক্রিয়ায় লাস্টে কিন্তু আমরা পাই CH3Cl, তারপরে হচ্ছে +HCl, তারপরে হচ্ছে CH2Cl2, এইসব পাই। ওই যে চারটা যে বিক্রিয়া ছিল মিথেন আর ক্লোরিনের সাথে বিক্রিয়া দিলে অ্যালকেনে যেটা পরে আসছিলাম, ওখানে কোথাও কিন্তু এরকম লাস্টে গিয়ে আমরা ফ্রি রেডিকেল পাই নাই, এখানেও এরকম লাস্টে গিয়ে আর এরকম প্লাস মাইনাস যুক্ত কোনো প্রজাতি আমরা পাবো না, লাস্টে সব নিউট্রাল যৌগ পাবো। তো এরাও বিক্রিয়ার মধ্যে অন্তর্বর্তী প্রজাতি হিসেবে কাজ করতেছে। আচ্ছা, এইবার আমি সক্রিয়তার ক্রমটা লিখবে এদের, তো তার আগে আবার একটু জয়েন দেই। ওকে, এখন হচ্ছে আমরা এদেরও সক্রিয়তার ক্রমটা দেখি। তো এরাও, এই যে এদের নামগুলা কিভাবে হবে, ধর এরকম যদি হয়, যদি পজিটিভ চার্জযুক্ত গুলার কথা চিন্তা করি, আই মিন কার্বনিয়াম আয়নগুলা, বা এগুলাকে কার্বোক্যাটায়ন বলে, যেগুলা কার্বোক্যাটায়ন, এরা বিভিন্ন টাইপের হইতে পারে, যেমন CH3+, এটা হইতে পারে মিথাইল কার্বোক্যাটায়ন। তারপরে ওই যে CH3CH2 মানে ইথাইল হইতে পারে, সেটাকে আমি এভাবে লিখতে পারি RCH2+ হইতে পারে, এরকম RCH আর এরকম 2 ডিগ্রি হইতে পারে, এরকম 3 ডিগ্রি হইতে পারে। তাহলে এরাও এরকম 1 ডিগ্রি, 2 ডিগ্রি, 3 ডিগ্রি হইতে পারে। এটা মিথাইল, এটা 1 ডিগ্রি, এটা 2 ডিগ্রি, এটা 3 ডিগ্রি, এগুলোকে বলতেছি আমরা 1 ডিগ্রি, 2 ডিগ্রি, 3 ডিগ্রি কার্বোক্যাটায়ন। ওকে, বা কার্বনিয়াম আয়ন। তো এই মিথাইল কার্বনিয়াম আয়ন বলতে পারি, ইথাইল কার্বনিয়াম আয়ন, এভাবে আসবে। তো এখন কথা হচ্ছে এদের সক্রিয়তার ক্রমগুলা কিরকম হবে। তো আবারও আমরা আগেরটার মতো করে জাজ করি যে এই ক্ষেত্রে ব্যাপারটা কি দাঁড়াচ্ছে, আবারও কিন্তু আগেরটার মতোই, যে এই প্রত্যেকটা কার্বনের যেখান থেকে তাদের হাতটা ভেঙে গেছে, কার্বনের যে বন্ধনটা ভেঙে গেছে, প্রত্যেকটা কার্বনের এখন ইলেকট্রনের দরকার, কারণ ওরা প্লাস হয়ে আছে, তার মানে ওদের ইলেকট্রনের ক্ষুধা আছে, এরকম একটা অবস্থা। তো আবার এটাও আমরা অলরেডি জেনে আসছি যে আর মূলকের কাজ হচ্ছে যে কার্বনের সাথে তার দিকে ইলেকট্রন সাপ্লাই দেয়। তো এই যে আর মূলকটা ইলেকট্রন সাপ্লাই দিবে, এই ক্ষেত্রেও তাই, এই কার্বনটার ক্ষুধা মেটানোর জন্য 3টা আর মূলক ইলেকট্রন সাপ্লাই দিচ্ছে, এই ক্ষেত্রে 2টা আর মূলক, এই ক্ষেত্রে একটা আর মূলক, আর এর কোনো আর মূলক নাই। তাহলে আবারও যদি আমরা সক্রিয়তার ক্রম দেখি কার্বোক্যাটায়নের জন্য, সক্রিয়তা ক্রম, কার্বোক্যাটায়নের জন্য আবারও বেশি সক্রিয় হবে ও, কারণ ওর ইলেকট্রন সাপ্লাই দেওয়ার মতো কোনো আর মূলক নাই,
আবারও CH3+ সবচেয়ে বেশি সক্রিয়, তারপরে 1 ডিগ্রি, তারপর 2 ডিগ্রি, তারপর 3 ডিগ্রি। তাহলে একইভাবে যদি আবার স্থায়িত্বের ক্রম দেখি, যে কার তারা কম, মানে সে বেশি সময় ধরে বিক্রিয়া না দিয়েও থাকতে পারবে, স্থায়ী বেশিক্ষণ হবে, তো সেই ক্ষেত্রে ওর তারা সবচেয়ে কম, কারণ ওর আরেকজনের কাছ থেকে ইলেকট্রন নেওয়ার আগ পর্যন্ত সে এনাফ পরিমাণে ইলেকট্রন সাপ্লাই পাচ্ছে। তাহলে এই ক্ষেত্রে 3 ডিগ্রি সবচেয়ে স্থায়ী, তারপর 2 ডিগ্রি, তারপর 1 ডিগ্রি, তারপর CH3+। এই CH3+কে কিন্তু আমরা কোনো ডিগ্রিতে ফেলতে পারছি না, এই জন্য এটাকে আলাদা করে লেখা লাগতেছে। আচ্ছা, তাহলে এটা গেল কার্বোক্যাটায়নের জন্য। এবার যদি কার্বান আয়নের জন্য হয়, জাস্ট খালি এগুলা সবগুলা মাইনাস বানাই দেবো এবার, মাইনাস। এইবার সক্রিয়তার ক্রমটা কেমন হবে তোরা একটু আমাকে আইডিয়া দে। যে এইবার এদের সবার ইলেকট্রন আছে, ইলেকট্রন আছে মানে তাদের আর এইখানে মানে নতুন করে ইলেকট্রন, যদিও এরাও বন্ধনে যাইতে যাচ্ছে, বাট এই ক্ষেত্রে কার বেশি মানে আর কি বিক্রিয়া দেওয়ার জন্য কে বেশি উদ্গ্রীব হয়ে থাকবে সেটা যদি আমরা একটু চিন্তা করি। এরকম একটা ধর তোর ক্ষুধা নাই, যেটা আমাদের ইয়ের সময় হয় আর কি, নর্মালি ঈদের দিনে হয়, আই মিন রোজার ঈদে, বিশেষ করে রোজার ঈদের সময় যেটা হয় যে প্রত্যেকের বাসায় গেলে সবাই কিছু না কিছু খেতে দিচ্ছেই, একটু করে না খাইলে আবার মাইন্ড করে, এরকম একটা অবস্থা। তো সেই ক্ষেত্রে যে ব্যাপারটা যে কোনো কোনো ক্ষেত্রে কোনো আত্মীয় বাসায় বোঝানো যায় না, বিশেষ করে বিকালের দিকে যখন যাওয়া হয়, যে সারাদিন অনেক খাওয়া হয়েছে এখন আর পেটে জায়গা নেই, তা দিতেই থাকে, এরকম একটা অবস্থা। তো তখন তুই কি করবি, যে ওখান থেকে বেরোয় আসার চেষ্টা করবি। আই মিন এই ক্ষেত্রে তোর ক্ষুধা নাই, তোকে জোর করে খাওয়ানো হচ্ছে, তাহলে এই ক্ষেত্রে তোর বেশি আনস্টেবিলিটি আসবে, বা তুই অস্থায়ী হয়ে যাবে বেশি, আই মিন অস্থিরতা তোর মধ্যে তখন বেশি কাজ করবে। না, ঈদের দিনে খাওয়া যায়, কিন্তু বিকালের দিকে মানে সকালে যাও একটু খাওয়া দাওয়া হয়, তারপর বিকালের দিকে কিন্তু আর ওরকম খাওয়ার এনার্জি থাকে না। আবার উল্টাও হইতে পারে, কেউ আবার উল্টা কাজ করতে পারে যে সকালে কিছু খাইলো না, ওরকম বিকালে গিয়ে সব পেটে ভরলো, যেটাই হোক, কিন্তু যখন ধর ওই খাইতেই বসলি, তখন তোকে বেশি তোর হয়ে গেছে এনাফ, তারপরেও জোর করতেছে যে আর একটু নাও বাবা, আর একটু নাও, এরকম একটা অবস্থা। ওকে, আচ্ছা। তো এখন কথা হচ্ছে, তাইলে এই ক্ষেত্রে দেখ, এইরকম একটা অবস্থা যে এই কার্বনের কিন্তু এক জোড়া ইলেকট্রন এখানে আছে, সে অলরেডি নেগেটিভ চার্জ হয়ে আছে। তাহলে এই দিক দিয়ে যদি আরো এরকম ইলেকট্রন আসতে থাকে, তাহলে এই কার্বনটার চারপাশে ইলেকট্রনের ডেনসিটি অনেক বেড়ে যাবে, ইলেকট্রন ইলেকট্রনকে বিকর্ষণ করে, মানে এইখানে ইলেকট্রনের বিকর্ষণ অনেক বেড়ে যাবে। অন্যভাবে বললে, যাকে জোর করে খাওয়ানোর চেষ্টা করা হচ্ছে, এবার সে হাত পা ছোড়াছুড়ি করে কোনো মতে বেরোয় যাওয়ার চেষ্টা করবে, এরকম একটা অবস্থা। তার মানে এই কার্বনটা বেশি আনস্টেবল অবস্থায় আছে, তার এইদিকে চারপাশে ইলেকট্রনের ডেনসিটিটা বেশি হয়ে যাচ্ছে এবং ইলেকট্রনের বিকর্ষণ বেশি হচ্ছে, তার মানে ও বেশি অস্থিরতার মধ্যে আছে বা বেশি সক্রিয় অবস্থায়। তারপরে তারপরে এইটা, আর এ হচ্ছে এই ক্ষেত্রে সবচেয়ে কম সক্রিয়, ওর ইলেকট্রন আছে এবং কেউ ওকে জোর জবরদস্তিও করতেছে না, মানে ওর আহ, যেটুকু খাওয়া দরকার ওর এনাফ পরিমাণ খাওয়া হয়ে গেছে, জোর করে তার প্লেটে আর কেউ কিছু দিচ্ছে না, এরকম একটা অবস্থা। তাইলে এই ক্ষেত্রে সক্রিয়তার ক্রমটা কিন্তু চেঞ্জ হয়ে যাবে। তার মানে এবার বেশি সক্রিয় ওকে বেশি খাওয়ানো হচ্ছে, তাইলে এইবার 3 ডিগ্রি সবচেয়ে বেশি সক্রিয়। এই যে আমি কিন্তু ইয়াটা চেঞ্জ করে দিছি, আই মিন চিহ্নটা। ওকে, সক্রিয়তার ক্রম 3 ডিগ্রি সবচেয়ে বেশি সক্রিয়, তারপরে 2 ডিগ্রি, তারপরে 1 ডিগ্রি, তারপরে CH3-, মানে মিথাইল কার্বনায়ন। আর স্থায়িত্বের ক্রম যদি বলি, তাই এইবার বেশি স্থায়ীকে ও, তার মানে ও বেশি স্থায়ী, তারপরে এটা সবচেয়ে কম স্থায়ী, এটা মানে এইটার উল্টা। ওকে, তো এই যে এই ব্যাপারগুলা, এগুলা যদি জাস্ট খালি মুখস্থ করে যাস, বারবার উল্টা হয়ে যাবে, মানে উল্টা পাল্টা লেগে যাবে, এরকম বুঝে বা এরকম ট্রিক্স করে মনে রাখলে তাহলে জিনিসগুলো মনে থাকবে।
এবং পরীক্ষায় আসে সেগুলা ব্যাখ্যা করতেও কখনো আসতে পারে, আবার অবজেক্টিভে একদম অহরহ, সেটা অ্যাডমিশনেও, আবার এই পরীক্ষাতেও, নর্মাল কলেজ পরীক্ষাতেও। আচ্ছা, এবার আসি, উম, আর একটু দেখায় শেষ করব, হ্যাঁ? মানে আজকে একসাথে বেশি বলতে গেলে ওই তোদেরও আবার ওই যে বেশি খাওয়ানোর মতো অবস্থা হয়ে যাবে, তোরা গালাগালি শুরু করে দিবি। আচ্ছা, এখন আসি আমরা এতক্ষণ যেগুলা নিয়ে কথা বললাম, এই প্রথম এই জিনিসটা আমার আগে বলা উচিত ছিল, আমার একটু ভুল হয়ে গেছে। সেই জিনিসটা হচ্ছে, আচ্ছা ওই যে ওই জিনিসটারও ব্যাখ্যা দিই আমি তাইলে, যে কেন মার্কনিকভের নীতিতে ওই আচ্ছা তার আগে এই ব্যাপারটা বলে নিই, এতক্ষণ যা যা বলছি, এরা একটা জৈব বিক্রিয়া যখন হয়, ধর এই যে CH4 প্লাস Cl2, এটা বিক্রিয়া করে যখন CH3Cl হবে, সাথে HCl হবে, এই জৈব বিক্রিয়া তোরা ওই যে ইসের মধ্যে মনে হয় পড়ছিস, কোষ রসায়নের মধ্যে, এনজাইমের মধ্যে মনে হয় পড়ার কথা, যে এইখানে আমাদের যে বিক্রিয়কগুলা নর্মাল ওই যে 9-10 যেগুলো বিক্রিয়া পড়ছি বা অজৈব বিক্রিয়া, সবসময় এগুলাকে আমরা নর্মাল বিক্রিয়ক হিসেবেই বলি। তো জৈব বিক্রিয়ার ক্ষেত্রে যে হচ্ছে মেইন, যাকে আমার টার্গেট, যার বন্ধন অ্যাকচুয়ালি আমি ভাঙতে চাচ্ছি বা যার মধ্যে চেঞ্জ করতে চাচ্ছি, সেটা হচ্ছে আমার সাবস্ট্রেট। এটাকে আমরা বলি সাবস্ট্রেট, মানে এটাও বিক্রিয়ক, কিন্তু এই বিক্রিয়কটাকেও আমরা ভাগ করছি, এটার নাম হচ্ছে সাবস্ট্রেট। ওকে, আর যাকে দিয়ে বিক্রিয়াটা ঘটাচ্ছি সেটা হচ্ছে আমার বিকারক বা রিয়েজেন্ট বলা হয়, আর এটা হচ্ছে সাবস্ট্রেট। আর এরা উৎপাদ। তো এই উৎপাদগুলোর মধ্যে যেটা মেইন, এই যে এটা আমার মেইন টার্গেট ছিল, এটাকে আমরা প্রধান উৎপাদ বলি, আর ওটাকে আমরা উপজাত বা বাই প্রোডাক্ট এরকম বলি আর কি, বা কখনো মানে অপ্রধান উৎপাদ এভাবে বলা যায়। ওকে, তো আমরা এতক্ষণ যেগুলা নিয়ে কথা বলতেছিলাম, ওই যে বন্ধন, যার যার ওই বন্ধন ভাঙন দুইটা যে সুষম বিষম যেগুলা দেখলাম, এগুলা সব অ্যাকচুয়ালি মেইন টার্গেট গুলাই সবসময় আমাদের এই পর্শনটা নিয়ে কথাবার্তা হইতেছিল, মানে সাবস্ট্রেটদের নিয়ে কথাবার্তা বলতেছিলাম। ওকে, সাবস্ট্রেটের বন্ধন ভাঙা নিয়ে কথাবার্তা বলতেছিলাম মেইনলি। যদিও ওই যে আমরা ফ্রি রেডিকেলের মধ্যে ক্লোরিনের বন্ধন ভাঙা ওটাও দেখাইছি, তবে এই যে কার্বন আয়ন বা কার্বোক্যাটায়ন বা কার্বনিয়াম আয়ন, এগুলোর মধ্যে অ্যাকচুয়ালি আমাদের মেইন টার্গেটটা ছিল এই সাবস্ট্রেট পর্শনটা। আচ্ছা, এখন আমি একটু ওইটার ব্যাখ্যাটা দিই, নাইলে পরে ভুলে যাব। সেটা হচ্ছে মার্কনিকভের নীতি। মার্কনিকভের নীতিতে কি হইতো, আচ্ছা মার্কনিকভের নীতি এখন বললে মনে হয় বুঝবি না, আর একটু পরে বলবো, থাক, আমরা নেক্সট ক্লাসে মার্কনিকভ একটু মনে করাই দিবি, নাইলে কিন্তু আমি ভুলে যাব। আচ্ছা, এর পরের প্রশ্ন, এখন আমরা এই বিকারক পর্শনটা নিয়ে কথা বলবো, যে বিকারকের মধ্যেও তো বন্ধন ভাঙা করা হইতে পারে। তাহলে এইবার হচ্ছে বিকারকের প্রকারভেদ, বিকারকটা কয় রকম হইতে পারে, মানে যে বিক্রিয়া করতে আসতেছে, বা রিয়াজেন্ট যেটা বলি আমরা। তো ধর এই যে বিকারক অণু, ধর আমি ধরলাম ওই HCl বা কিছু একটা এরকম, তো আমি এটাকে এইভাবে লিখতেছি, ই, আচ্ছা, XY এভাবেই লিখলাম, পরে আমি আবার জিনিসটাকে ঠিকঠাক করতেছি। ধর এটা HCl বা এরকম কিছু, তো এইটা, এই বিকারক অণু যে বিক্রিয়া করতে আসবে, সে বিক্রিয়ায় অংশ নেওয়ার আগে সেও ভাঙবে, যেমন HCl সেটা ভাঙবে, বা Cl2 ওটাও ভাঙতে পারে। সব সময় যে দুই পোর্শন আলাদা হবে এরকম কোনো কথা নাই, দুই পোর্শন একই হইতে পারে, তবু ভাঙার পরে কিন্তু এরা সবসময়, মানে এরা এখন কিরকম টাইপের হইতে পারে, এরা দুইটা টাইপের হইতে পারে। একটা হচ্ছে ইলেকট্রোফাইল, আমি একটু পরে ব্যাখ্যা করতেছি। ওই যে আমরা ইলেকট্রোফিলিক বলছিলাম, ইলেকট্রোফাইল, অথবা এটার আরেকটা নাম হচ্ছে ইলেকট্রন আকর্ষী বিকারক, ইলেকট্রন আকর্ষী, ইলেকট্রন আকর্ষী, ইলেকট্রন আকর্ষী বিকারক। ওকে, আর আচ্ছা, এদের নাম শুনেই বোঝা যাচ্ছে এরা কিরকম হবে, ইলেকট্রোফাইল, মানে তারা ইলেকট্রনকে ফিল করতে চায় এরকম। তার মানে ইলেকট্রনকে ফিল করতে চায় কারা, যাদের ইলেকট্রন শর্ট আছে, যাদের ইলেকট্রন কম। তো এরা দুইটা টাইপের হইতে পারে আবার। এরা কি কি হইতে পারে, আচ্ছা ইলেকট্রোফাইল যারা, এদেরকে আমরা দেখাবো, এদেরকে আমরা দেখাবো এভাবে, ই প্লাস দিয়ে।
ইলেকট্রোফাইলকে আমরা দেখাবো ই প্লাস দিয়ে। ওকে, এরা দুই টাইপের হইতে পারে। একটা হইতে পারে ধনাত্মক চার্জযুক্ত, কারণ ধনাত্মক চার্জযুক্ত কোনো প্রজাতির তার অবশ্যই ইলেকট্রন দরকার পড়ে। আবার সে কোনো চার্জ নাই, প্রসম নিরপেক্ষ, বাট তার ইলেকট্রন ঘাটতি আছে, মানে তার অষ্টক পূর্ণ হয় নাই, এরকম হইলে তখনও তার কিন্তু ইলেকট্রনের প্রতি আকর্ষণ থাকবে। যেমন আগের দিন এরকম একটা উদাহরণ দিয়েছিলাম বেঞ্জিনের মধ্যে AlCl3, শুষ্ক AlCl3, সেটার কথা বলছিলাম। তাইলে এরকম, তাইলে ধনাত্মক চার্জযুক্ত যে বিকারকগুলা এরা কারা হইতে পারে? যেমন আমরা H+ নরমালি দেখে আসছি, সেটা H+ হইতে পারে। তারপরে এই যে ফ্লোরিন, ক্লোরিন, যেগুলাকে আমরা ক্লোরিন, ব্রোমিন, এগুলাকে নরমালি আমরা মাইনাস চার্জ দেখে অভ্যস্ত, কিন্তু বলছি এরাও কখনো কখনো প্লাস হইতে পারে। তো Cl+ হইতে পারে, Br+ হইতে পারে, এরকম হইতে পারে। আরো কিছু, সেটা হচ্ছে NO2+ হইতে পারে। আবার ওই যে একটু আগে যে মিথাই কার্বনিয়াম আয়নগুলো দেখে আসলাম, ওই রকম হইতে পারে CH3+। এখন তুই বলতে পারিস যে ভাইয়া আপনি একটু আগে বললেন যে এগুলা সাবস্ট্রেট অণু, আপনি লিখছেন বিকারক, কিন্তু এখানে একে ঢুকাইলেন কেন? এরাও কখনো একটা বিক্রিয়ায় বিকারক হিসেবে কাজ করতে পারে। যেমন ধর এরকম হইতেই পারে, যেমন ধর আই মিন আমরা অ্যাসিডের সাথে RCOOH এর সাথে, অ্যাসিডের সাথে অ্যালকোহলের বিক্রিয়া দিচ্ছি, ওই যে 9-10 এ পড়ছিলাম এস্টারের বিক্রিয়া দিচ্ছি, এটার মধ্যে তো আর আছে। তার মানে আমাদের বিকারক অণুর মধ্যেও এরকম এটা থাকতে পারে। তার মানে আমাদের তখন কিন্তু যখন অ্যাস্টারের বিক্রিয়া দিব তখন এটা হচ্ছে মেইন সাবস্ট্রেট। মানে সহজ কথায় আমি যাকে টার্গেট ধরে নিচ্ছি সেই সাবস্ট্রেট। তো সবসময় যে একজন টার্গেটটা আর একটা বিক্রিয়ায় যে বিকারক হিসেবে কাজ করতে পারবে না বা রিয়েজেন্ট হিসেবে কাজ করতে পারবে না তা কিন্তু না, এই জন্য এটা এখানে আসছে। তো এরকম যত প্লাস যুক্ত যত মূলক বা আয়ন আছে তারা এটার মধ্যে পড়তেছে, ধনাত্মক ইলেকট্রোফাইল। এরকম প্রশম কারা? যাদের চার্জ নাই, পজিটিভ চার্জ নাই, বাট তাদের ইলেকট্রনের প্রতি আসক্তি আছে। যেমন হচ্ছে ধর AlCl3, অ্যালুমিনিয়াম ক্লোরাইড, এর অ্যালুমিনিয়ামটার বাইরে অষ্টক পূর্ণ হয় নাই, 6টা ইলেকট্রন হয়েছে এখন। এরকম BF3, বোরন ট্রাইফ্লোরাইড, এরকম সকল লুইস অ্যাসিড। ওকে, লুইস অ্যাসিড কাকে বলে? ওই আগের দিন বলছিলাম যাদের এরকম এক জোড়া ইলেকট্রন নেওয়ার ক্ষমতা আছে, সকল লুইস অ্যাসিড। ওকে, আচ্ছা, তো এরকম আমাদের বিকারক অণু আবার আরেকটা হইতে পারে, সেটা হচ্ছে নিউক্লিওফাইল। নিউক্লিওফাইল, তাহলে এ যদি ইলেকট্রনকে আকর্ষণ করে, নিউক্লিওফাইল কাকে আকর্ষণ করবে? যে নিউক্লিয়াস তো ধনাত্মক জিনিস, এরকম যদিও নামটা নিউক্লিয়াস, এমন না যে সে নিউক্লিয়াসকে আকর্ষণ করবে, অ্যাকচুয়ালি সে পজিটিভ কোনো কিছুকে আকর্ষণ করতেছে, এরকম হইলে তখন সেটা নিউক্লিওফাইল, বা এটার আরেকটা নাম হচ্ছে কেন্দ্রাকর্ষী। কেন্দ্রাকর্ষী বিকারক। এই মানে আজকে যে ক্লাসগুলো করতেছি বা আজকে তার যে টপিকগুলো পড়াচ্ছি আজকে কালকে, এই জিনিসগুলো বুঝে গেলে পুরা জৈব যৌগটা সহজ লাগবে, মানে আগের বিক্রিয়াগুলো পরের বিক্রিয়াগুলো বোঝা যাবে। আর এটাকে যদি আমি প্রথমে পড়াইতাম তাহলে খুব কঠিন লাগতো আর কি। এখনো হয়তো খুব যে সহজ লাগতেছে তাও না, কিন্তু এখন আমি কথায় কথায় বলতে পারতেছি ওখানে এটা দেখছিলাম, ওখানে এটা দেখছিলাম। কিন্তু আগে যদি এটা পড়াইতাম তাহলে এই জিনিসগুলো বলা পসিবল হইতো না। ওকে, মানে অন্ধের হাতি দেখার মতো ব্যাপারটা হইতো। আচ্ছা, এবার আসি আমাদের এই কেন্দ্রাকর্ষী বিকিরক, এরাও আবার দুইটা টাইপের হইতে পারে। তারা ঋণাত্মক চার্জযুক্ত হইতে পারে, যেহেতু সে ধনাত্মক কোনো কিছুকে আকর্ষণ করবে তাহলে অবশ্যই সে ঋণাত্মক হবে। আবার এরাও প্রশমও হইতে পারে। তো ঋণাত্মক কারা? আমরা তো দেখছি যে ব্রোমিন, ক্লোরিন, এরা কখনো কখনো মাইনাস, মানে নর্মালি আমরা সবসময় মাইনাসই দেখে আসছি, তো এরকম হইতে পারে। আরো এই যে একটু আগে দেখে আসছি যে CH3- ও হয়, মানে কার্বন আয়ন হয়, তো এই মিথাইল কার্বন আয়ন সেটাও হইতে পারে। এরকম OH- এগুলাও হইতে পারে। এই মাইনাস যে কোনো সময় আমি কখনো সার্কেল দিচ্ছি কখনো দিচ্ছি না, এটা কোনো প্রবলেম না, ইচ্ছা দেওয়া যাবে, না দিলেও চলবে। আর প্রশম তাইলে কোনগুলা? এরা কি ছিল? যাদের একজোড়া ইলেকট্রন কম আছে। আর এরা তাইলে কি হবে? এদের একজোড়া ইলেকট্রন এক্সট্রা আছে, আই মিন মুক্ত জোড় ইলেকট্রন আছে। তাইলে এরা কিরকম হইতে পারে? অ্যামোনিয়া, এদের কিন্তু কোনো চার্জ নাই কিন্তু একজোড়া ইলেকট্রন মুক্ত আছে, এক্সট্রা আছে। এরকম পানি H2O, এখানে অক্সিজেনের 2 জোড়া ইলেকট্রন এক্সট্রা আছে।
এরকম আরো ধর অ্যামোনিয়া ইস অ্যালকোহল, আর ও এইচ, এই যে এইখানে অক্সিজেনের 2 জোড়া ইলেকট্রন এক্সট্রা আছে, মুক্ত জোড় ইলেকট্রন। তো এরকম সকল লুইস ক্ষার, এটাই যেমন লুইস অ্যাসিড ছিল, লুইস ক্ষার কাদেরকে বলে? যারা এরকম এক জোড়া এক্সট্রা ইলেকট্রন ক্যারি করে, আর সহজ কথায় যাদের মুক্ত জোড় ইলেকট্রন আছে। তাহলে সকল লুইস ক্ষার, লুইস ক্ষার, ওকে। আমার মনে হয় আর পেইন দিলে তোরা নিতে চাইবি না, আই মিন তোদের ওই জয়ী অবস্থা হবে, ঈদের দিন খাওয়ার মতো একটা অবস্থা হবে। তাইলে আজকে আমাদের এই পর্যন্ত থাক। আচ্ছা, তার আগে একটা কথা একটু বলি যে এটাকে যেমন ই প্লাস দিয়ে দেখাইতাম, তাহলে এটাকে এভাবে দেখানো হয়, এন ইউ মাইনাস নিউক্লিয়াস থেকে, এই সরি নিউক্লিওফাইল থেকে, এন ইউ মাইনাস। অবশ্যই এটাকে কখনো কখনো এভাবেও দেখানো যায়, এটাকে ই প্লাস, ওটাকে জেড মাইনাস, এভাবেও দেখায়। তাহলে এটা তো বিকারক অণু আলাদা আলাদা করে বললাম। একই বিকারক অণু ভেঙে ই প্লাস আর এই নিউ এন ইউ মাইনাস, যেটা এই ইলেকট্রোফাইল আর নিউক্লিওফাইল উৎপন্ন হইতে পারে, তার একটা উদাহরণ দিচ্ছি। যেমন ধর এইচসিএল, এইচসিএলটা ভেঙে আমি এইচ প্লাস আর সিএল মাইনাস পাইতে পারি। তার মানে আমি একটা বিকারক অণু ভেঙেই আমি ধনাত্মক ইলেকট্রোফাইলও পাচ্ছি, ঋণাত্মক ইলেকট্রন ফাইলও পাচ্ছি। এজন্য কখনো কখনো বিকারক অণুকে এভাবেও দেখায়। তার মানে বিকারক অণুর মধ্যে ই পরশনা আছে, এন ইউ পরশনা আছে, তাহলে বিকারক অণুটাকে আমি সরাসরি এভাবে দেখাইতে পারি, ই বন্ড এন ইউ, ওকে, এভাবেও দেখাইতে পারি। এই সবাই কি বুঝছিস? লাস্টেরটা কোনটা? এটা কোনটা না বুঝলে বল, আমি আবার বলতেছি। মানে আমি বলতে চাচ্ছি, আমি বিকারক অণু বলতে কি বুঝছিলাম, যে যে আসতেছে বিক্রিয়া করতে। তো যে আসতেছে বিক্রিয়া করতে, তার দুইটা টাইপের ধর্ম হইতে পারে। সে ইলেকট্রনকে বেশি পছন্দ করতে পারে, অথবা পজিটিভ কাউকে পছন্দ করতে পারে, এরকম কিছু একটা। কিন্তু এমনও হইতে পারে একই যে যে বিকারক অণুটা আসছে, যে বিক্রিয়া করার জন্য আসছে, তার মধ্যেই দুইটা পোর্শন আছে, একটা ইলেকট্রনকে বেশি পছন্দ করে, আর একটা ওই পজিটিভকে পছন্দ করে। এই যেমন এইচসিএল এর কথা বলছি, যে এইচসিএল কোনো একটা বিক্রিয়ায় অংশ নিতে গেল, তাহলে ও ভেঙে এরকম একটা এইচ প্লাস আর সিএল মাইনাস বানাইছে। মানে সে তার একটা পোর্শন ই প্লাস ইলেকট্রোফাইল, আর একটা পোর্শন নিউক্লিওফাইল। তার মানে একটা বিকারক অণুতে কখনো একই সাথে ইলেকট্রোফাইল নিউক্লিওফাইল দুইটাই থাকতে পারে। তাহলে বিকারক অণুকে আমরা এই যে এটা ই প্লাস, এটা এনইউ মাইনাস, দুইটাকে একসাথে ই এনইউ দিয়ে দেখাইতে পারি। মানে বিকারক অণুর সংকেতটা এভাবেও লেখা যাইতে পারে সাধারণভাবে। কথা বুঝছিস? আচ্ছা, এই আবারও বলতেছি, এই বেসিক গুলো খুবই জরুরি। মানে এই পুরা জিনিসটার বেসিক বুঝতে পারলে জৈব যৌগ সহজ লাগবে। মানে কিভাবে বিক্রিয়াগুলো হচ্ছে, হুট করেই একটা পরবর্তীতে মানে সামনে যত পড়া আসবে, সেগুলোর মধ্যে এই কথাগুলো বারবার আসবে, যে একবার বলা হবে ইলেকট্রোফিলিক, নিউক্লিওফিলিক, তখন যাতে মাথায় এগুলো আসে যে কিভাবে আসতেছে কোনটা। আর ওই মার্কনিকোভের নীতিটা, ওটা আমি সামনের ক্লাসে বলবো। তো এর মধ্যে এগুলো আরেকবার একটু দেখে রাখিস। আচ্ছা, ভিডিও দেখাইতে চাইছিলাম, কিন্তু আজকে কি আচ্ছা দেখাই ফেলি, একটু ওয়েট, 2 মিনিট টাইম দে আমাকে। মানে আজকে কি ভিডিওটা দেখাবো না, পরের দিন দেখাবো? আচ্ছা ঠিক আছে, তাহলে এটাকে আরেকবার একটু দেখে আসবি তোরা। আই মিন তাহলে নেক্সট ক্লাসে আমি এই ওই যেটা বললাম, ওই তোর ফ্রি রেডিকেল, সেই বিক্রিয়াটা কিভাবে হয়, ওই যে পরপর যেটা এক ধাপে ধাপে, সেই ব্যাপারটা আমি ভিডিওতে দেখাবো। মনে করাই দিস একটু, একই সাথে মার্কনিকোভের রুলেরটা। ওকে, ভালো থাকিস, আল্লাহ হাফেজ, টাটা।